মুখে কোনো কথা না বলে আজ আমি কাঁধ কোলে দেখাবো। আমি আজই একটা বই নেকা তুলু করবো, সেই জন্যে দাদার দোকান থেকে নুকিয়ে নুকিয়ে এই কাগজ আর পেন নিয়ে এসেছি। কিন্তু কি নিল, নেকাটা তো ঠিক মতো বেরোচ্ছে না। কি নিকি বেরুতে বেরুতে হুল হুল করে নেকা বেরুচ্ছে। এই তো আমি নিচ্ছি। আমার আমার দাদু একটা পাকা শয়তান, আমার বৌদিটা ভীষণ লোভী মেয়ে মানুষ। আমার দাদার বেদায় কত মুখার্জি বাবুর লোকেরা তার গুমটির দোকানটা ভেঙে দিয়েছে। আমি মুন্নিকে ভালোবাসি, মুন্নিকে ভালোবাসতে বাসতে আমার একটা বই নেকা শেষ হয়ে যাবে। এই বইটা মুদির দোকানে বিক্রি করে আমি মুন্নির জন্যে দুটো মুরগি কিনে দেব। সেই মুরগি ডিমের পর ডিম পালবে, ডিম বিক্রি করে মুন্নির জন্য থালি কিনে দেব, গয়না কিনে দেব। তারপর আমি ওই বাবুর মতো পায়ের উপর পা দিয়ে থুয়ে থাকবো, মুন্নি আমার পা টিপে দেবে। তারপর আমি তখন ওই ডিমের নেকা করে আমি এরকম করে আমি তখন নিকটি আবার আমি সেই কথা লিখবো। আমার দাদু একটা পাকা শয়তান, আমার দাদার বেদায় করত, আমার বৌদিটা বিতন বিতন লোভী মেয়ে মানুষ। কি বললে? খ্যাপামি করার জায়গা পাওনি? দাঁড়াও, এই খুন্তি পেঁচিয়ে যদি তোমার জিভটা না কাটি তো আমার নাম আশালতাই নয়। দাঁড়াও, দেখাচ্ছি মজা। তারপর আমি লিখবো আমার বৌদির নাম আতা। পালার লোকে বলে বউটা দেখতে শুনতে খাতা, আর আমার দাদা শুধু বলে আতা লতার মনটা জানো বাবুই পাখির পাতা। আমার মনটা বাবুই পাখির বাসা। আসুক আজ আসুক, তাকে আমি সভ্য। আর তাকে বলেই কি হবে? আমি যদি স্বপনকে বিয়ে না করে অন্য কাউকে বিয়ে করতাম, তাহলে নিত্য নতুন আমি শাড়ি পরতাম, নিত্য নতুন কত গয়না পরতাম, নিত্য নতুন গাড়ি চড়তাম। আশা, এই আশা, আজ তুমি আমার সঙ্গে একটা ইংলিশ সিনেমা দেখতে যাবে? শুনেছি বইটা যেমন সেক্স ভায়োলেন্স, তুমি নাচে গানে একেবারে ঠাসা। আমাকে নিয়ে গিয়ে কি লাভ? আমার মনটা তো বাবুই পাখির বাসা। এই কথাটা তোমাকে কে বলেছে? কে আবার? তোমার ওই ভাই তপন খ্যাপা। তপন? আরে ও তো একটা খ্যাপা পাগল মানুষ, ওর কথা শুনে তুমি আমার উপর রাগ করে বসে আছো। জানো আশা, আমার ওই গুমটির দোকানটা ভেঙে দেওয়ার পর থেকেই আমি একটা অপরিসীম মানসিক যন্ত্রণা ভোগ করছি। আরে বাবা, আমার কথা শুনলে তো তোমাকে আর ভুগতে হতো না। আশা, আমি তো তোমাকে কতবার বললাম তুমি ওই মুখার্জি সাহেবের সাথে দেখা করো, না হলে ওর কর্মচারীদের কাছে গিয়ে কিছু ঘুষের ব্যবস্থা করো। পারতাম আশা, আমি পারতাম, কিন্তু শিক্ষা যে আমাকে অশিক্ষার অন্ধকারে যেতে বাধা দেয়। তাই তো আমি তোমার কথা মানতে পারি না। তবে এবার হয়তো আমাকে তোমার অনেক কথাই শুনে চলতে হবে। এই যুগে সব স্বামীরাই ওই তাদের বইয়ের কথা শুনে চলে, যেমন ওই তোমার ভাস্করদা বইয়ের কথা শুনে চলছে। ভাস্করদার চেয়ে আমি অনেক বেশি এগিয়ে যাব। কি করে? ওই অন্ধকার জগতে পা দিয়ে, নিজেকে আলোর জগৎ ছেড়ে অন্ধকারের কালো পৃথিবীতে ভাসিয়ে দিয়ে। কি বলছো তুমি? একদম ঠিক বলছি আশা, আর অনেক কথা বলাবার বাকি আছে। এই দেশের শিক্ষা ব্যবস্থা আমাকে যখন ভালো থাকার প্রতিশ্রুতি দিতে পারলো না, তখন তুমিও আমার সঙ্গে ওই অন্ধকার পথেই নামবে। তাই আজ তুমি আমার সঙ্গে হিন্দি সিনেমা দেখতে যাবে। সিনেমা দেখতে না গিয়ে তোরা দুজনে যদি একবার ওই ভাস্করের বাড়িতে যেতিস রে সাপো, তাহলে কি হতো? তোমার ওই ছিদ্র খোঁজার দুঃস্বপ্নটা কানায় কানায় পড়ে যেত, তাই না দাদু? আরে বাবা, দাদুকে ভুল না বুঝে একবার তো আমাকে নিয়ে গেলেই বড় বড় ঠাকুরের বাড়ি। আশা, তাদের সুখের সংসারে দুঃখের ছায়াটা কি না ফেললেই নয়? সুখী নয় রে সাপন, ভাস্কর মোটেই সুখী নয়। সুখী নয়? না, তোমার বৌদি নাকি
আমি নিজের চোখে গিয়ে দেখেছি বউটা ওই ভাস্করের জামার কলার ধরে না একেবারে হাজারা হাজারি করছে। আচ্ছা দাদু, এই কথাগুলো কি সত্যি? হ্যাঁ শ্রাবণ, সত্যি। তোর বৌদি যে কতখানি পাগল তো আমি বলে বোঝাতে পারবো না রে ভাই। দাদা, আপনি কি দিদির চিকিৎসা করান না? মায়ের জন্য আর তোমার জায়ের জন্য ডাক্তার তো লেগে আছে বৌমা, কিন্তু রোগটা কমাতো দূরের কথা দিনকে দিন বেড়েই চলেছে। আচ্ছা দাদা, তুমি কি বিয়ের আগে কিচ্ছু বুঝতে পারোনি বৌদি পাগল? বুঝতে পারলে কি বিয়ে করতাম রে ভাই? শুনেছি দিদি নাকি খুব বড়লোকের মেয়ে, অনেক টাকা গয়না নিয়ে এসেছে। সেই লোভে পড়েই তো আজ আমার এই অবস্থা বৌমা। ছি 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 ছি, দুজনের বয়সের কি তফাৎ! এই বলছে তুমি, এই বলছে আপনি। আপনি না এই 500 টাকা রাখুন কেমন? হ্যাঁ, মিষ্টি কিনে খাবেন। আপনারা আমার বাড়িতে গেলে বলা তো যায় না, সঙ্গীতার পাগলামিটা বেড়ে যেতে পারে, কামড়া কামড়ি করে রক্ত কাণ্ড করতে একদম যেতে হবে না। আমি মাঝে মাঝে এসে আপনাদের টাকা দিয়ে যাবো কেমন? মানে বৌমা, স্বপন, আমি তাহলে গেলাম। হ্যাঁ, আমি তাহলে গেলাম। এই যে কি বুঝলে দাদু, তুমি বা কি বুঝলে? হ্যাঁ? ডাল মে কুছ কালা তোমাদের হাসির শব্দে আমার কানে তালা লেগে গেছে, তালা। মানুষের অসহায়তার সুযোগ নিয়ে তোমরা কত ব্যঙ্গই না করতে পারো, কিন্তু সব করে কোনো লাভ হবে না। ভাস্কর থেকে ছোট করে তোমরা বড় হতে চাও না, কারণ ভাস্কর তো একটা মানুষ। তোমরা যদি অমানুষের মতো বড় হতে চাও, তাহলে আমার সঙ্গে ওই অন্ধকার জগতেই ঝাঁপিয়ে পড়ো। সন্ধ্যের পুকুরটা যখন একবার কেঁপে গেছে, তখন ভাস্কর কাদলা মাছের মতন খাবি খাবে খাবি খাবি খাবে খাবি। আসল ব্যাপারটা কি জানার জন্য আমি খুব শীঘ্রই ওদের বাড়ি যাব। তুমি একবার গেলি, ভাস্কর আবার টাকা নিয়ে আসবে। টাকা আপনাদের বাড়িতে ভাস্করদা এসেছেন? ভাস্করদা এসেছিলেন কিন্তু চলে গেছে। এত চেষ্টা করে আমি ভাস্করদাকে ধরতে পারলাম না। আমি দূর থেকে দেখলাম উনি এবারে যে ঢুকলেন, কিন্তু আবার ব্যাড লাক, আমি আসার আগে উনি চলে গেলেন। আচ্ছা আচ্ছা, আপনারা আমার ঠিকানাটা বলতে পারবেন? তুমি কে? আমি ওনার সম্বন্ধে, মানে উনি আমার জামাই বাবু। তার মানে মানে বুঝতে পারছো না দাদু, উনি হচ্ছেন সঙ্গীতা দিদির ভাই। আপনারা আমার দিদিকে কেমন করে চিনলেন? সে কি গো, তোমার এই পাগলি দিদি যে আমার দুঃসম্পর্কের রাত বউ। কি বলেন? আমার দিদি পাগলি? পাগলি মানে আমি নিজের চোখে গিয়ে দেখেছি যে এই ভাস্করের বাড়িতে। আমি কি কানে ভুল শুনলাম? আমি কি স্বপ্ন দেখছি? আমার দিদিকে উনি দেখেছেন জামাই বাবুর বাড়িতে? না 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 না, এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। আচ্ছা আচ্ছা, আপনি কবে গিয়েছিলেন জামাইয়ের বাড়ি? এই তো দুদিন আগে। 2 দিন আগে? আচ্ছা আচ্ছা, বলুন তো আমার দিদিকে দেখতে কেমন? তাহলে শোনো ঝগড়া। হ্যাঁ, বলুন। তোমার দিদিকে দেখতে বেশ সুন্দরী সুন্দরী? গায়ে গা গয়না, একা গয়না? কপালে দপ দপ করছে সিঁদুরের টিপ, সিঁদুরের টিপ? সিঁদুরে সিঁদুর। না! আরে! আপনারা ঠিকই বলেছেন। আসলে কি জানেন তো, আমি আমার দিদিকে অনেকদিন দেখিনি তো, তাই। আচ্ছা, আমি চললাম। এ কি শুনছেন? জামাই বাবুর ঠিকানা নিয়ে যাবেন না? জামাই বাবুর ঠিকানা নেবার আগে আমি আমার দিদির কপাল ভাঙার ঠিকানাটা বাড়িতে পৌঁছে দিয়ে আসি, কারণ জামাই বাবুর বাড়িতে আমার দিদি যে পাগল হয়ে গেছে, এটা আমার দাদা জানে না, আমার বৌদি জানে না, আমার ভাইপোও জানে না, এমনকি আমার দিদিও জানে না। দাদু, যে পাগল হয়ে গেছে সে জানে না, কথাটার মানে কি? কথাটা বুঝলেন না তো নাদের বউ? ও যেমন পাগল, ওর দিদিও তেমনি পাগল। ওদের গোটা গোষ্ঠীটা একেবারে বদ্ধ পাগল। না না মেজবাবু, না, আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। কি বলছো পরান্দা? হ্যাঁ মেজবাবু, হয় তুমি পাগল হয়ে গেছো, নয় পাড়ার লোকেরা তোমাকে মিথ্যে কথা না বলছে। না না পরান্দা, না, মিথ্যে কথা নয়। যে মহিলা এখন জামাইও বাড়িতে আছেন, তিনি বউ হয়ে আছেন, এবং তার নামও নাকি সঙ্গীতা। কিন্তু সঠিক ব্যাপারটা কি সেটা তো তোমাকে জামাইবাবুর বাড়ি গিয়ে জেনে আসতে হবে। তাই তুমি কাল সকালেই জামাইবাবুর বাড়িতে যাবে। সে তো যাবই পরান্দা, সে তো যাবই। আমি বেশ কয়েকদিন বন্ধুর বাড়িতে ছিলাম, তাই এবারের অনেক খবর আমার কাছে অজানা রয়ে গেছে। আচ্ছা আচ্ছা পরান্দা, তুমি কি বলতে পারবে সেই ব্যভিচারের লেখক সাগর রায়ের সঙ্গে আমার দিদির সম্পর্ক কত দূরে গিয়েছে? অনেক দূর।
তুমি বাধা দিতে পারছো না? মেজবাবু, বন্যা যখন আসে তখন কি সামান্য কাদামাটির বাঁধ টেকে? না তাছাড়া তাছাড়া আমি তো বাড়ির চাকর, আমার ক্ষমতা কতটুকু? পরান্দা, তাহলে তুমি শুনে রাখো পরান্দা, আমি আমার শেষ ক্ষমতা প্রয়োগ করে দাদাকে ফিরিয়ে আনবো ব্যভিচারের পথ থেকে, দিদিকে ফিরিয়ে আনবো সর্বনাশা অন্ধকার থেকে। সুমিতের হাত থেকে মদের বোতল কেড়ে নিয়ে আবার আমি তারাতে বই তুলে দেবো। তুমি শুধু ওই দাদার পাশে থেকে আমাকে আমাকে একটু সাহায্য করবে তো পরান্দা? পরান্দা, বাকি কথা আমি পরে শুনো, বুঝলে? তবে 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 তার আগে আমাকে দেখে আসতে হবে আমার সেই হতভাগিনী দিদির স্বামীর ঘরে যে মহিলা সঙ্গীতা নাম নিয়ে স্মৃতিতে সিঁদুর পরে ভয়ঙ্কর রহস্যের নায়িকা হয়ে বসে আছে, সেই মহিলাটিকে জামাইবাবুর সঙ্গে তার আসল সম্পর্ক কি? ছি ছি ছি, কি আশ্চর্য রটনা! দিদিমণি নাকি পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। সঙ্গীতা পাগল হয়ে গেছে? না না না, মোটেই না। সঙ্গীতা আমাকে পাগল করে দিয়েছে, নাহলে কি করে আমি এই সমস্ত অশ্লীল গল্পগুলো লিখছি? কিন্তু রক্ষণশীল লেখক ভাস্কর ব্যানার্জি সে কি পাচ্ছে? কোনো প্রকাশক তার বই ছাপাতে চাইছে না। পাবলিক সার্চ কোনো বই ছাপাবে না, খাবে কি, সংসার চালাবে কি করে? অথচ তার বউকে নিয়ে আমি কি ব্যাপার সাগর রায়, হঠাৎ এত হাসি কেন? আপনাদের ভগ্নিপতি কাম লেখক ভাস্কর ব্যানার্জির চালাকির কথা শুনে। তা কথাটা কি? কি নাকি সবাইকে বলছেন কি বলছেন? সঙ্গীতা পাগল হয়ে গেছে। সুরের বাচ্চা ভাস্কর ব্যানার্জি ট্রিক্স খেলছে, ট্রিক্স। কিন্তু সে কি জানে আমার দাদা ডাবল ট্রিক্স খেলে তাকে একেবারে মিক্সচার বানিয়ে দিতে পারে। যাক সে কথা। আচ্ছা আপনি কি বলতে পারেন হিরোইন পাত্তা, হাসিস, ব্রাউন সুগার এগুলো কোথায় গেলে পাওয়া যাবে? হ্যাঁ, পুলিশের কাছে গেলেই খবর পেয়ে যাবেন। হ্যাঁ, সে কি পুলিশ বলে দেবে? হ্যাঁ, ওরাই তো জানে কোন থেকে কোন মাল পাওয়া যায়। তা হঠাৎ আপনি এই সমস্ত খাবার কথা বলছেন কেন? মদের নেশায় এই ভিতরের আমিটাকে বোধ করতে পারছি না বলে। তাহলে একটা কাজ করুন, আপনার অস্থির হেয়াকে চিয়াস করে আপনি একটু হেরোইন সেবন করে নিন। তাছাড়া আপনার ভিতরের আমি আর বাইরের আমি একটা নতুন স্বপ্নের সন্ধান পেয়ে যাবে। সাগর রায়, জানোয়ার, যে জানোয়ার আমার দিদিকে পাগল বলে চালাতে চায় আমি ওটাকে একেবারে পাগল করে ছেড়ে দেব। কে বলেছে রে সুমিত? কথাটা তোকে কে বলেছে? কে আবার? তোর বর? হোল্ড ইওর টাং, ননসেন্স। সে আমার কাছে বর নয়, বর্বর। তাই যদি মনে করিস তাহলে অশ্লীল সাহিত্যের অঙ্গনে চড়ে বেড়ানোই নধর হরিণ সাগর রায়কে বেঁধে রাখছিস না কেন? আরে বাদবই তো, আগে তাকে পরীক্ষা করতে দে। সে কি রে দিদি, এখনো তোর পরীক্ষা করা হয়নি? তাহলে মনে মনে তুই সেই স্বামীর কথাই ভাবছিস? সুমিত, আমি তো পরাক্রমজিৎ মুখার্জির আধুনিকা বোন। যে মেয়ে স্বামীকে আসামি করে পরপুরুষের দিকে হাত বাড়ায় তার চরিত্রে অন্তত লজ্জা বলে কোনো জিনিস থাকা উচিত নয়। সুমিত, তুই কিন্তু আমাকে টন্ট করছিস। ডোন্ট কেয়ার যার স্বভাব, তার চরিত্রে স্বেচ্ছাচারিতার অভাব থাকলে সে তো আজকের এই আধুনিক সমাজকে মুখের মতো জবাব দিতে পারবে না রে। জবাব! নবাব পুত্রের মতো কথা বলবি না। দিদি রে, দাদার আশকারাতে আমি ব্যভিচারের লাইসেন্সটা পেয়ে গেলেও আমি যে আমার অরিজিনাল ক্যারেক্টারটাকে চেঞ্জ করতে পারছি না রে দিদি। হ্যাঁ রে, তাই তো মাঝে মাঝে বুকের ভেতর ফুঁসে ওঠে কামার সালার হব। আর আমি তখন কাঁদতে কাঁদতে বলি, মনটা আমার নবাব সিরাজ, ভাগ্য মির্জাফর, সুমিত, ভাগ্য মির্জাফর, ভাগ্য। সুমিত, আমার এই রাস্কেল ছোট ভাইটা কি তাহলে কাণ্ড জ্ঞানহীন মেজ ভাইটার মতো সেই রক্ষণশীল লেখক ভাস্করের সঙ্গে লাইন চালিয়ে যাচ্ছে? না হলেও কেমন করে জানতে পারলো যে সেই গাইয়া লেখক ভাস্কর আমাকে পাগল বলে চালাতে চাইছে? তোকে পাগল বলে চালাতে চাইছিল সঙ্গীতা? দাদা, তুমি কি কোনো খবর রাখোনি? তুমি কি কারোর মুখ থেকে শুনোনি সেই রাস্কেল ভাস্করটা তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে বলে বেড়াচ্ছে
গেছে আমি নাকি পাগল হয়ে আরে গেছি। বলবেই তো কারণ আমি যে সমস্ত প্রকাশককে বলে দিয়েছি তারা যেন কেউ তার বই না ছাপে। কিন্তু ধাপে ধাপে সে কোথায় নামছে একবার চিন্তা করে দেখেছো? কাল পর্যন্ত সে আমার চিন্তার মাপের মধ্যে ছিল, আজ তাকে আমি একেবারে মাপের বাইরে পাঠিয়ে দেবো। সাগর, মিস্টার সাগর রায়। অসহায় হয়ে পড়েছে মেয়েটা, কোনো পথই খুঁজে পাচ্ছে না, পাবে কি করে? কারণ তার স্বামী যে তাকে পাগল প্রতিপন্ন করতে চাইছে। এসব তুমি কি লিখছো যা সাগর? সত্যি তাই লিখছি, যেমন করে হোক ওই লেখককে আমার উপন্যাসে উলঙ্গ করে দিতেই হবে, প্রচার করতে হবে। ওই রক্ষণশীল লেখক চোর, থাপ্পাবাজ, চিটিংবাজ। আইডিয়া! কি আইডিয়া! আচ্ছা সাগর, মিস্টার ওই ভাস্কর ব্যানার্জিকে তুমি ঠিক কতখানি নিচে নামাতে পারবে? আমার লেখা থামাতে না বললে তাহলে আমি এই ভাস্কর ব্যানার্জিকে নামিয়ে দেব সুনামের তলা থেকে বদনামের নর্দমায়। আমি তোমাকে সর্বতোভাবে সাহায্য করব। ও শিওর সঙ্গীতা, তোকে তো সাহায্য করতেই হবে, কারণ নারীর সাহায্য ছাড়া কোনো পুরুষই কিন্তু জীবনে জয়লাভ করতে পারে না। এক্স্যাক্টলি মিস্টার মুখার্জি, আপনি সাহস দিলে আর সঙ্গীতা যদি আমাকে সাহায্য করে তাহলে উইদিন 6 মান্থস আমি ওই ভাস্কর ব্যানার্জিকে পাগল করে দেবো, পাগল। সে শয়তান আমার বোনকে পাগল প্রতিপন্ন করতে চাইছে, তাকে আমি সহজে ছেড়ে দেবো মনে করেছো? মোটেই না, তাকে আমি একেবারে পথের ভিখারি করে ছেড়ে দেবো। শুধু পথের ভিখারি নয়, জানোয়ারটাকে চরিত্রের ভিখারিও হতে হবে। ইয়েস, তার কোনো জন্মের ঠিক থাকবে না, না। থাকবে না তার। বলে যান, আমি পয়েন্টগুলো নোট করে নিচ্ছি। হ্যাঁ, বলে যান। থাকবে না তার কোনো মান, কোনো সম্মান, এমনকি তারা কলম ধরা হাতটা পর্যন্ত। ডাম্পি, আরে ডাম্পি! আচ্ছা ডাম্পি, তুই তো ওই লেখক ভাস্কর ব্যানার্জিকে চিনিস? আসমানের নিচে থাকবো আর সুরজকে চিনবে না। এই জানোয়ার, খবরদার আমার সামনে সেই রাস্কালটা জয়গান গাইবি না। কেউ ম্যাম সাহেব, পরাজয়ের অন্ধকার কি আপনাদের দিকে এগিয়ে আসছে? ও শাট আপ ননসেন্স! বলে চাকর হয়ে মনিবদের মুখের উপর কথা বলছিস তুই? কোন সাহসে? মনিব রাজা বলবে, মাথা হেড করে তাই শুনবি। আরে মাসে টাকাগুলো গুনে নেবে। লেখক বাবু, মাইনে টাকা গুনতে গুনতে আপনি যদি কখনো আমার কামটা করতে তাহলে সমঝে নিতেন এ চাকর বাকরের কে তো সুখ! ওকে যদি আমি সুখের ঠিকানা দেখিয়ে দিই, হ্যাঁ, তোর জীবনে দুঃখ বলে আর কিছুই থাকবে না। থাকবে না। না, তোকে শুধু একটা কাজ করতে হবে। বলেন বাবুজি, বলেন কামটা কি আছে বলেন। যে হাতে কলম ধরে ওই ভাস্কর ব্যানার্জি বই লিখছে, তোকে সেই ভাস্কর ব্যানার্জির ডান হাতটা কেটে দিতে হবে। যে মুখ দিয়ে সে সঙ্গীতাকে পাগল বলেছে, সেই মুখটাকে অ্যাসিড বাল্ব মেরে জ্বালিয়ে দিতে হবে। বল, পারবি না? বল, বল, পারবি না? বল, পারবি না? পারবি না, ডাম্পি রে? বল, পারবি না? বল ডাম্পি, বল। ডাম্পি! এটা পেটের একটা কথা শুনে বল! হাত কেটে লওয়া আর অ্যাসিড বাল্ব মারা, এই দুটো কাম করার কি দরকার আছে? সির্ফ একটা কাম করলে ঝামেলা বিলকুল সাফা হয়ে যাবে। একটা কাম? ও ভাস্কর ব্যানার্জিকে একেবারে জানে খতম করে দেওয়া। ও কামটো আমার দ্বারা হবে না বাবুজি, ও কামটো আপনাদের করতে হবে। ওই কাজটা তোকেই করতে হবে। এই নে রিভলভার। ধর! রিভলভার ধর, ডাম্পি! রিভলভার ধর! ধর, ডাম্পি! রিভলভার ধর! রিভলভার ধর, ডাম্পি! ডাম্পি! রিভলভার ধর! ধর ডাম্পি! রিভলভার ধর!
বিজ্ঞাপন আর বিজ্ঞাপন, টিভি খুললেই বিজ্ঞাপন। ভালো করে কোনো সিরিয়াল মন দিয়ে দেখা যায় না। মেয়েদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত কিভাবে সুন্দর রাখা যায় সেই সমস্ত পারফিউম, ক্রিম, সাবান, শ্যাম্পুর বিজ্ঞাপন। আর টিভি নামক বোকা বাক্সের সামনে হাজার হাজার স্কুল পড়ুয়ারা বসে অবাক চোখে বিশ্ব দেখছে। সেই জন্যই তো ছেলেরা আজ হাডুডু কানামাছি খেলে না। সেই জন্যই তো মেয়েরা পুতুল নিয়ে বড় বউ খেলে না। তারা খেলে হিন্দি গানের অন্তাক্ষরী। জাতীয় সঙ্গীত তাদের মনে থাকে না, তাদের মনে থাকে বিজ্ঞাপনে শোনা গান। এগুলো আমার কথা নয়, আমার দাদা তার নতুন উপন্যাসে এই কথাগুলোই লিখেছে। এই যে আগামী দিনের মানব বৃক্ষের চারা, তোমরা কি আনন্দ মঠে সে ভীষণ ভয়ঙ্কর পদচিহ্ন গ্রামখানাকে দেখেছো? কি করে দেখবে? এখন তো কোনো বাড়িতে আর ওইসব বই পড়া হয় না। রামায়ণ মহাভারত কবেই উপকার গর্বে চলে গেছে। এখন মা বাবা ছেলের বউ নাতি নাতনিদের হাতে শুধু অশ্লীল পত্র পত্রিকা। হ্যাঁ, তোমরা ভালো করে শুনে রাখো, চুল পাকা, দাঁত পড়া, কাস্তে কাস্তে প্রায় দম বন্ধ হয়ে যাওয়া বাড়ির কর্তার হাতে এখন দেখতে পাওয়া যায় মহিলা পত্রিকার বিশেষ সংখ্যা। এই জন্যই তো আমার লেখা বই আর চলে না, কোনো প্রকাশক আর আমার লেখা বই প্রকাশ করতে চায় না। তবু তুমি লেখো দাদা, তুমি যেন কোনোদিনও লেখা বন্ধ করো না। হ্যাঁ দাদা, হ্যাঁ, আমি বৌদিকে চা করে দিয়ে যেতে বলছি দাদা। আবার গঙ্গা আসবে, আমার যন্ত্রণা বাড়বে, কিন্তু ওর তো কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি কি করতে চেয়েছিলাম আর কি হয়ে গেল? কি চেয়েছি আর কি যে পেলাম, কি চেয়েছি আর কি যে পেলাম। সাধের প্রদীপ জ্বালতে গিয়ে নিজেই আমি পুড়ে গেলাম। কি চেয়েছি আর কি যে পেলাম, কি চেয়েছি আর কি যে পেলাম। হৃদয়ং মম তদিদং হৃদয়ং তব সদস্তু হৃদয়ং মম সদস্তু হৃদয়ং হৃদয়ং মম তদিদং হৃদয়ং তব সদস্তু হৃদয়ং মম। জেনে যায় মাসুল দিয়ে হিসাবের শূন্য আমার, মেলেনি সব হারিয়ে ভুল কিসে না জেনে যায় মাসুল দিয়ে হিসাবের শূন্য আমার, মেলেনি সব হারিয়ে। ললাট লিখা লিখে বিধাতা নাম কিনেছে ভাগ্যদাতা, রাখি সেই দাতার পায়ে হাজার প্রণাম। কি চেয়েছি আর কি যে পেলাম, কি চেয়েছি আর কি যে পেলাম, কি চেয়েছি আর কি যে পেলাম। কিন্তু গঙ্গার হাত থেকে আমি নিষ্কৃতি পাবো কি করে? ওর অনেক টাকা বাকি পড়েছে। তাছাড়া গঙ্গাকে নিয়ে আমার লজ্জা শেষ নেই। মা আবার অসুস্থ হয়ে পড়ে আমাকে চরম অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। এখন যে আমি কি করি? আমার যন্ত্রণার কথা যে আমি কাকে বলি, কি হবে? আমি আমার যন্ত্রণার কথাকে কেন গো? তোমার যন্ত্রণার কথা কি আমাকে জানানো যায় না? মানে কি হলো? তুমি সরে গেলে কেন? তুমি কি অসুস্থ? না, আচ্ছা, মনে মনে কি ভাবছো বলো তো তুমি? তুমি না, আপনি বলো। আপনি সন্ন্যাসীর পরন থেকে গেরুয়া বস্ত্র খুলে নিয়ে আবার তাকে পড়াতে চাইছো শুধুমাত্র কোপ নিয়ে? তুমি আমার লেখা বই পড়ে আমার কথাগুলো আমাকেই বলছো। তুমিও তো আমার মতো করে তোমার স্বপ্নের রং নিয়ে সেই স্বপ্নের জাল আমাকে দিয়ে বুনাচ্ছো। আমি তোমাকে বোঝাতে পারছি না গঙ্গা, যে আর বেশ কিছুদিন আমার এখানে থাকা চলবে না। না, আমার চলে যাওয়ার কথা তুমি আর কোনোদিন বলবে না। সর্বনাশ! গঙ্গা,
গঙ্গা আমার অসহতার সুযোগ নিয়ে আমার চরিত্রের উপর চাঁদার মতো চেপে বসে থাকতে চাইছে। আমার বুকের ভিতর ঘুমিয়ে থাকা সেই স্বপ্নের পাখিটা আজকে মিষ্টি সুরে গান গাইছে। ও তো নোংরা মেয়ে, জোর করে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইলে কিস্তি কেউ করে আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দেবে। আমি কি জানতাম বৌমা, বৌদি, কাকিমা, মামিমা, নাতবু এই সুন্দর সুন্দর শব্দগুলো আমার স্বপ্ন সাথীর বাগানে ফুল ফুটিয়ে দেবে। সেই অসভ্য মেয়েটা এরকম সভ্য ভদ্র ভাষা শিখলো কি করে? আমি ওই বই পড়ি কত কি শিখেছি, একটু একটু করি। আমি দূর থেকে ওর বই লেখা দেখেছি। আমি খুব কাছ থেকে ওর মনের খবর রেখেছি, কিন্তু না না আর প্রশ্ন নয়, যেমন করে হোক ওই গণিকাটাকে বাড়ি থেকে তাড়াতেই হবে। আমার এই শাখা সিঁদুর, শাশুড়ির মায়ের মতো স্নেহ, আমার এই প্রাণ খোলা ভালোবাসা, এই সব আমাকে হারাতে হবে। না, অসম্ভব, অসম্ভব, কিছুতেই সম্ভব না। কি সুন্দর, এই তোমাদের দুজনের মুখের কথা এক। ব্যাপার কি দাদা? স্বপন, সঙ্গীতা, স্বপন আমার ভাই। ও স্বপন ঠাকুরপো, তোমার দাদার মুখে তোমার অনেক কথা শুনেছি ভাই। তোমার চোখে জল কেন? আমার চোখে ওই ঠান্ডা লেগেছে। ঠান্ডা লেগেছে? হ্যাঁ রে স্বপন, আসলে ব্যাপারটা কি জানিস, আমাকে তো সারা রাত থেকে বই লিখতে হয়, তা তোর বৌদি সারা রাত আমার পাশে জেগে বসে থাকে, সেই জন্য আর কি। আরে বুঝেছি দাদা, বুঝেছি। বৌদিকে তো তোমার পাশে থাকতেই হবে। কি নারী কি পুরুষ একাকি কোনো মহান কাজ করতে পেরেছে? তাই তো কবি নজরুল ইসলাম লিখে গেছেন, আমি সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাতে রূপ, রস, মধু, গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরে দিশা জাহান। বৌদি কাঁদতে কাঁদতে চলে গেল কেন? সেদিন তো তোদের বাড়ি থেকে বলেইছিল ওরা স্বপন সঙ্গীতা পাগল। না না দাদা, তুমি যে কোনো কারণে হোক নিজের যন্ত্রণা রাখতে বৌদিকে পাগল বলে অনেক কিছু চাপা দিতে চাইছো, যেমন চাপা দিতে চাইছি আমি। স্বপন, তোমার বৌমা আমার স্ত্রী আশা, ভালোবাসা করে যাকে আমি বিয়ে করেছিলাম তাকে আমি কিছু দিতে পারিনি, কিচ্ছু 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 না। অথচ কিছু দিতে না পারার ক্ষমতাটাকে ঢাকতে আমি আমার বউটাকে কখনো ভাবি লোভী, কখনো ভাবি হিংসুটে, আবার কখনো ভাবি। যাক বাবা, নিঃশ্বাস ফেলে বাঁচলাম। দাদা, তুমি তো মরার থেকে বেঁচে উঠেছ, কিন্তু আমি যে বেঁচে থেকেও বেঁচে নেই, তুমি সেটা বুঝতে পেরেছো? পেরেছে বলেই তো সেদিন তোদের বাড়ি থেকে 500 টাকা দিয়েছিলাম রে হতভাগা। যাক সেসব কথা। হ্যাঁ রে, চাকরি বাকরি কোনো সন্তান পাসনি? চাকরির সন্ধান এ যুগে? স্বপন, অথচ আমি ইন্টারভিউর পর ইন্টারভিউ দিয়েছি, মুখস্থ করেছি পৃথিবীর বয়স কত, মানুষ কি করে মানুষ হলো, পথের পাঁচালীর লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অথচ যারা চাকরির ইন্টারভিউ নেয় তারা আমাদের মতো বেকার ছেলেদের চাকরি থেকে বঞ্চিত করবার জন্য আমাদের মতো বেকারদের নিয়ে রসিকতা করে। মানে আমাদের মতো বেকাররা ওই সমস্ত অমানুষ সাম্রাজ্যের বিরুদ্ধে হাত মুঠো করে একসঙ্গে চিৎকার করে বলল, ওরে আমলা, এবার তোদের বিরুদ্ধে শুরু হবে হামলা। এই লক্ষ লক্ষ বেকারের রুদ্র দৃষ্টি থেকে
তোরা নিজেদের কি করে সামলাবি সামলা। শ্রাবণ, তুই কি পাগল হয়ে যাবি? বেকারত্বের যন্ত্রণা ভোগ করতে করতে আমি বোধহয় শেষ পর্যন্ত পাগল হয়ে- পাগল। তাই তো আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে এসেছি দাদা, আমি কি ভালো থেকে দুঃখ ভোগ করব নাকি খারাপ হয়ে সুখ ভোগ করব? অনেক 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 সুখ দাদা, শ্রাবণ, শ্রাবণ কি শেষ পর্যন্ত পাগল হয়ে যাবে? অজিত মুখার্জির ঘুমটির দোকানটা ভেঙে দিয়েছে সে খবর আমি শুনেছি, কিন্তু সে যে আমার সম্বন্ধে এরা কেউ জানে না। একে নিজের যন্ত্রণায় মরছি, তার উপরে বিপদের মহোৎসব, এক রাস যন্ত্রণা, ত্রাহি ত্রাহি কলরব। ওই কণিকা মেয়েটা আমার মায়ের ভালোবাসার মণিঘরে বর্ষমণি হয়ে বসে আছে। এখানে আমি নিরুপায়, মুক্তির কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, এই কণিকা মেয়েটাকে যদি গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়ে মাকে গিয়ে বলি, মা তোমার বৌমা সেই বড় লোকের মেয়ে আমার সঙ্গে ঝগড়া করে ভোর রাতে বাড়ি থেকে চলে গেছে, তাহলে তাহলে আসল সঙ্গীত নকল সঙ্গীত সব একাকার হয়ে যাবে। তাহলে কি হবে? লিখতে বসো। আমি তুমি লিখতে বসলেই আমি ধূপ জেলে দিয়ে তোমার জন্য চা করে নিয়ে আসবো। আমি চা কিছু খাবো না, যাও। কাল বেশ লেখাটা কোথায় শেষ করেছিলে? দয়া করে তুমি এখান থেকে যাবে। মনে পড়েছে, মনে পড়েছে। প্রত্যেকটা মানুষের দুটো চোখ, দুটো কান আর একটা মাত্র মুখ। অর্থাৎ প্রত্যেক মানুষের উচিত দুবার দেখা, দুবার শোনা, তারপর একবার মাত্র কথা বলা, অর্থাৎ কারেক্ট কথা বলা। তুমি তুমি ইংরাজি বলছো? একটু আগে নজরুলের কবিতা আবৃত্তি করলে। তুমি কি লেখাপড়া শিখেছিলে? Time and tide, wait for none. সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ঠিক আছে, আমি লিখতে বসছি। ঠিক কথা বলার ভয়ে মানুষ আজ একটু একটু করে বোবা হয়ে যাচ্ছে, মানে মানসিক বোবা। সেই জন্য প্রতিভাত বোবা, সেই জন্যই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় চন্দ্রী মণ্ডপে আজ পঞ্চায়েতের কোন্দল, মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদী মাঝির বুকে মিথ্যে রাজনীতির স্লোগান, রমাপদ চৌধুরীর বন পলাশের পদাবলী পালা কীর্তনের আসরে আধুনিক সঙ্গীত শিল্পীরা গাইছে আমি কলকাতার রসগোল্লা। লজ্জা লজ্জা লজ্জা, এ আমার ভারতবর্ষের স্বাধীনতার লজ্জা। আর আমি লিখতে পারছি না, চিৎকার করে বলতে ইচ্ছা করছে ঈশ্বর। পুলক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে তুমি কি দেখছো নিশি? আপনার সাহিত্য পূজার অঙ্গনে এক দেবী মূর্তি। তুমি কি জানো ওর নাম সঙ্গীতা? জামাই বাবু, ওর হাতের ধূপের ধোঁয়ায় শঙ্কে মিশিয়ে দিয়ে আমি ওর নাম রাখলাম গীতা। শীত, ওকে দেখে তোমার কি মনে হয়? কালিদাসের কাব্য মালঞ্চে বিরোহী চক্ষের সামনে উজ্জয়িনী রেবা নদীর জলে ছায়া পড়া এক জ্যোৎস্না বাঁকা যক্ষিণী। তুমি তোর আসল পরিচয় জানতে এসেছিলে? এসেছিলাম জামাই বাবু, কিন্তু এখন মনে হচ্ছে আমি ওই পূজারিনীর কাছ থেকে এক বিন্দু স্নেহ কিনতে এসেছি। তুমি জানতে আসলে ওর সঙ্গে আমার সম্পর্কটা কি? আমি জানতে পেরেছি জামাই বাবু, আপনি এখনো অসহায় একাকী। তাহলে বলো দেখি, ঠিক এই মুহূর্তে আমি কতখানি প্রয়োজনীয়? শুনতে চাও? শুনতে চাও তুমি আমার মুখ থেকে একটা ভয়ঙ্কর উত্তর? তাহলে শোনো, তুমি যে কতখানি প্রয়োজনীয় সেটা জামাই বাবুই জানেন, কিন্তু আমি জানি তুমি আমার পূজনীয়। আর এগিয়েও না নিশ্চিত, ওর আমার মাঝে কোনো জনপদের জন্ম হয়নি বলে মাঝখানে জল থই থই স্রোতস্বিনী নদী। আমি সেই অপার নদী সাঁতরে পেরিয়ে গিয়ে তোমাকে একটা প্রণাম করব। তোমাকে একটা প্রণাম। তুমি ভুল করলে নিশ্চিত, মেয়েটির আসল পরিচয় ও পারাঙ্গনা। আপনি ভুল বললেন জামাই বাবু, মেয়েটি পারাঙ্গনা নয়, মেয়েটি পরাঙ্গনা। তাই তো
দেবাঙ্গনার মতো দিদির মুখ থেকে আমি আমি একটা পড়া পানি শুনতে চাই। পাইনি 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 দিদি, এমনি কোনো স্নেহ সম্ভাষণ আমি কোনোদিন শুনতে পাইনি আমার দিদির মুখ থেকে। সে আমাকে কোনোদিনও ভাই বলে ডাকেনি। তার সারা স্মৃতি জুড়ে এমন পবিত্র সিঁদুরের রেখা শিখতে নাকি। তাই আজ থেকে আমি আমি তোমার দিদি। ভাই তোর এই দিদি কিন্তু সত্যি গণিকা, সত্যি বারাঙ্গনা। কে তোমারে বলে বারাঙ্গনা, কে দেয় দুটো গায়ে? হয়তো তোমারে স্তন্য দিয়াছে সীতা সবসতী মায়ে। স্বর্গ বেশ্যা ঘৃতাচে পুত্র হলো মহাবীর দোন। কুমারীর ছেলে বিশ্বপুত্র কৃষ্ণ দৈপায়ন। কানের পুত্র কর্ণ হইল দানবীর মহারথী। স্বর্গ হইতে পতিতা গঙ্গা শিবিরে পেলেন পতি। শান্তনু রাজা নিবেদিল প্রেম পুনঃ সেই গঙ্গায়। তাদের পুত্র অমর বিশ্ব কৃষ্ণ প্রণবে দিদি। তোমাকে চাই কাশ্মীরি তুষার ছায়া, মন তোমাকে চাই কাশ্মীরি তুষার ছায়া। কালো চাই এখানে নয়, কালো চাই এখানে নয়, তুমি কোনো মন তোমাকে চাই কাশ্মীরি তুষার ছায়া। কালো চাই এখানে নয়, কালো তোমাকে পাবো হাউস বোটের দোলাতে হারিয়ে গেছে মন। স্বপ্নের ঠিকানা পাবো কিনা জানি না, তোমাকে পাবো তোমাকে তুষার ছায়া। মদ খেলে তুমি যে আরো মাতাল হয়ে যাবে। মাতালই তো আমি হতে চাই। সেই নংসেস ভাস্করটা সঙ্গীতার জীবনের সুর তাল
সব কেটে দিয়েছে ইডিয়েট ভাস্করটা। আবার সেই ভাস্করের নাম। দাগ কেটে বসে আছে যে এই বুকটাতে, সেই দাগটাকে মুছতে সময় লাগবে না? সময় কি হলো, কথা বলো। আরে পারে চলো পারে, এই মন তোমাকে চায়, এই মন তোমাকে চায়, এই মন তোমাকে চায়, এই তুষার ছায়া চলো যায়। এখানে নয়, চলো যাই, এখানে নয়, দুজনে দুজনে হারাই, দুজনে দুজনে ঘরের বউ পর পুরুষকে নিয়ে বাড়ি যাচ্ছে মদ খেতে। তারা মদ খাবে, শরীর বার করা একেবারে নাচ দেখবে। গৃহস্থের নাচ দুয়ারে সন্ধ্যা দেখাবে না কোনো ঘুমটা দেয়া বধূ। নতুন পরিচ্ছদে ভাস্করদা এই লেখাটাই লিখেছেন। ভাস্করদা আবার লিখছেন, বোকা মানুষরা কোনো শুভ চিন্তা না করে ঢুকে পড়েছে আদিম প্রকৃতির অন্ধকারে। ভাস্কর্যার সংসারে অভাব নেমেতে, তাই কাদের মেয়ে মুন্নিকে জবাব দিয়ে দিয়েছে। মুন্নি পুল্লি বেঁধে বেরিয়ে বলেছে গায়ে পিলে যাবে বলে, কিন্তু আমি তো তাকে এই পালকে দেখা করতে বলেছিলাম। কই কই থে থে এখানে আসেনি তো। ও আমার আসতে দেরি হচ্ছে দেখে তেবুদি চলে গেছে। কি করে আসবো, বদ্দার দোকানটা ভেঙে দেওয়ার পর থেকে বদ্দা কেমন হয়ে গেল, বালি থেকে উদাও হয়ে গেল। বৌদিও সবসময় বালিতে থাকে না। এদিকে বুলো দাদুটা পেলাই অন্ধ। তাই তো আমি খাবারের দোকানে কাজ নিয়েছি। কাজ শেষ করলে আসতে আমার দেরি হয়ে গেল, কিন্তু মুন্নিকে দিয়ে আমি কথা দিয়েছি, ওকে দিয়ে আমার তাই, ওকে আমি বিয়ে করবো। একটু যাই ওদিকটাই খুঁজে গিয়ে দেখি। মুন্নি, মুন্নি। খাবার পড়াবার দরবার ঠিক ঠিকানা যাদের নেই তারা বিয়ে করে, তাদের একাধিক সন্তান হয়, জন্ম নিয়ন্ত্রণের ধার ধারে না। কাজে সমাজে সংসারে আরো ইডিয়েটের সংখ্যা বেড়ে ওঠে। ভাস্করদা লিখেছেন, এদেশের শিক্ষিত বেকার যুবকেরা চাকরি বাকরি না পেয়ে সমাজ বিরোধীর খাতায় নাম লেখায়। কি বলেন আপনি সমাজ বিরোধী হবেন? হ্যাঁ জাম্পি, আমি সমাজ বিরোধী হব। কেন হব না বলতে পারো? আজকের এই সমাজ ব্যবস্থায় কে সমাজ বিরোধী? বাবুজি, স্কুলে মাস্টাররা ঠিক মতো ছাত্র পড়ায় না, ডাক্তার 1 ঘন্টায় 50 জন রোগী দেখে, ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টররা যে কনস্ট্রাকশন দেয় আর প্রমোটাররা যা বানায় কয়েকটা বছরের মধ্যে। বাবুজি, স্কুলে মাস্টাররা ঠিক মতো পড়ায় না, সরকারি কর্মচারীরা অফিসে কাজ করে, পুলিশ তার বেআইনি কাজকে প্রশ্রয় দিয়ে মোটা টাকা ঘুষ নেয়। তাই আমি ঠিক করেছি এই সমাজ বিরোধী সমাজ ব্যবস্থায় বাঁচতে গেলে আমাকেও হতে হবে সমাজ বিরোধী। বাবুজি নেই, আপনি ও বাত বলবেন না, ও বাত বহুত বহুত খারাপ আছে। আমি খারাপ পথে থেকেই ভালো থাকতে চাই। তাহলে ভালো চলে পথে থেকে আমি আর দুঃখ ভোগ করতে চাই না। আমার সঙ্গে তাহলে আপনি চলে কোথায়? মুখার্জি সাহেবের বাড়ি চলে। এক পাকাপোক্ত সমাজ বিরোধীর কাছে অন্ধকার পথের সন্ধান পেয়ে তারই হাত ধরে অন্ধকার পথে হারিয়ে যায় এক শিক্ষিত বেকার যুবক। ভাস্করদার এই লেখায় ফুটে উঠেছে স্বাধীন ভারতের লজ্জার গ্লানি। অবশেষে জামাইবাবু লিখছেন, হিংসা প্রতিহিংসা এবং নিরংসা মানুষকে অন্ধ করে দেয়। তাই শেষ পর্যন্ত তাকে অন্ধ হয়ে এখানে সেখানে ভিক্ষে করতে হয়। বাবুরা, বোনেরা, এই বুড়ো অন্ধকে আপনারা কিন্তু ভিক্ষা দিন না বাবুরা, আপনারা কিন্তু ভিক্ষা দিন না। আমি 2 দিন হলো কিছু খেতে পাইনি। দিন না, দিন আপনারা কিন্তু ভিক্ষা দিন না, কিন্তু ভিক্ষা দিন না। দাদু জোরে জোরে বলো, আরো জোরে জোরে। বাবুরা, মা বোনেরা, এই বুড়ো অন্ধকে আপনারা কিছু ভিক্ষা দিন না বাবু, আপনারা এই বুড়ো অন্ধকে কিছু ভিক্ষা দিন না। আমি 2 দিন হলো আমি কিচ্ছু খেতে পাইনি। বৃদ্ধ অন্ধের আকুল আহ্বানে সাহায্যের হাত নিয়ে কেউ এগিয়ে আসে না।
কিন্তু সুন্দরী বউটির দিকে লালসার দৃষ্টি নিয়ে এগিয়ে আসে বড় ঘরের বড় মাপের সমাজ বিরোধী। দাদু, ও দাদু, তুমি এখানে একটু বসো। আমি আমি ওই বাবুর থেকে একটু সাহায্য নিয়ে আসি। আরে, বসো, এখানে একটু বসো। আমি এক্ষুনি আসছি, হ্যাঁ? আমার দাদা শ্বশুর অন্ধ হয়ে গেছে, আমার স্বামী দেওর থেকেও নাই। আপনি আপনি আমাকে একটা চাকরি দেবেন? চাকরি? হ্যাঁ, কিছু একটা সাহায্য করুন, চাকরি দিয়ে সাহায্য করুন। কিন্তু না না, কোনো কিন্তু করবেন না দাদা, কোনো কিন্তু করবেন না। আপনি যদি আমাকে একটা চাকরি দেন, তাহলে আমার স্বামীকে আমি কুপথ থেকে সুপথে ফিরিয়ে আনতে পারবো, আমার অন্ধ দাদা শ্বশুরের চোখের চিকিৎসা করাতে পারবো, অভাবের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়া সংসারটাকে আবার আমি একটা সুন্দর সুস্থ সংসার করে তুলবো। দিন না বাবু, আমাকে একটা চাকরি দিন না, একটা চাকরি। চাকরি। চাকরি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চাকরি তুমি পাবে। হ্যাঁ আমাকে চাকরি দেবেন আপনি? হ্যাঁ, এই নাও তার অ্যাডভান্স। আচ্ছা দাদা, আমার চাকরিটা কিসের? কান্নার। হ্যাঁ হ্যাঁ, কান্নার কান্নার। তোমাকে কিচ্ছু করতে হবে না, দিন রাত শুধু কাঁদতে হবে। তুমি শুধু দিন রাত কাঁদবে আর কাঁদবে। আর আমরা তোমার সেই কান্না রেকর্ড করে বাজারে ছাড়বো। কারণ আজকালকার দিনে বড় বড় ফ্যামিলিতে বাবা মা মরে গেলে কেউ তো আর কাঁদে না। তাই তাদের মৃত্যুর পর অথবা শ্রাদ্ধের দিন তারা তোমার সেই কান্নার রেকর্ড বাজাবে। এই নাও আমার কার্ড। তুমি এই ঠিকানায় পৌঁছে যাবে। দাদু, আমি চাকরি পেয়ে গেছি। দাদু, এমনি করে চাকরির লোভ দেখে তাদের যৌবনটাকে ঠুকরে ঠুকরে খেয়ে মেয়েগুলোকে চালান করে দেয় ওই বড় ঘরের বড় মাপের সমাজ বিরোধী। মেয়েগুলো জীবনে সেই যে কান্না নামে আর থামে না। এরপরেই ঘটবে এক অবিস্মরণীয় ঘটনা। হ্যাঁ, স্বামী আগে না সিঁদুর আগে, এই তর্কের লড়াই। না না না, আমার পক্ষে সাগরের প্রস্তাব মেনে নেওয়া কিছুতেই সম্ভব নয়। আমি তাকে বলে দিয়েছি, তোমাকে আমার ভালো লাগে ঠিকই, কিন্তু তোমাকে আমি ভালোবাসতে পারিনি। আপনি কি পারেননি দিদি ভালোবাসতে? আর আপনি কি পারেননি ভালোবাসা ভুলতে? আমাদের দুজনের ভালোবাসা নিয়ে সমস্যা নাকি বলুন? আপনার তো এখনো বিয়ে হয়নি, তাহলে ভালোবাসতে এত ভয় কেন? আমি বিবাহিতা। ও আচ্ছা দিদি, বসুন না একটা কথা জিজ্ঞেস করি। ঠিক আছে, বলো, মেয়েদের জীবনে স্বামী আগে না সিঁদুর আগে? আমার হিসেবে স্বামী আগে। না না, আমার হিসেবে কিন্তু সিঁদুর আগে। স্বামী না, সিঁদুর। স্বামী, সিঁদুর। ডিসগাস্টিং। বাবারে বাবা, বড় দিদি হয়ে ছোট বোনের উপর রাগ করে ফেললেন তো। বাবারে বাবা, তুমি তো খুব ভালো কথা বলো। তা তোমার নাম কি? আমার নাম সঙ্গীতা। আরে, এ তো আশ্চর্য ব্যাপার। কি আশ্চর্য? আমার নামও তো সঙ্গীতা। দিদি, এবার বলো তো মিষ্টি বোন, তোমার স্বামীর নাম কি? মরেছে,
আমার শাশুড়ি মা বলে দিয়েছেন খবরদার বৌমা স্বামীর নাম ভুলেও মুখে আনবে না। অবশ্য শাস্ত্রে বলেছে স্বামীর নাম করলে মেয়েরা দুধে ভাতে খায়, তাই আমি বরং বানান করে আমার স্বামীর নাম বলছি। ওকে, আমার স্বামীর নাম ভয়াকার দন্তি শয়কয় র। আরে এ তো আরেক আশ্চর্য। আমার স্বামীর নামও তো ভাস্কর। আচ্ছা দিদি, আমাদের দুই বোনের নাম যখন এক, আমাদের দুজনের স্বামীর নাম যখন এক, তখন আমাদের চরিত্রটা এক হবে না কেন? কে বললে? আমার এই পুজোর থালায় আছে মা কালীর প্রসাদী সিঁদুর। এসো দিদি, এই সিঁদুর থেকে একটু সিঁদুর আমি তোমার সিঁথিতে পরিয়ে দিই। না না কেন দিদি, বিবাহিত হয়েও তুমি কি স্বামীর মঙ্গল চাও না? তুমি অন্য কথা বলো। বেশ, অন্য কথা বলেন অন্যদিন বলবো, আজ আমি চলি। এত তারা কিসে? আরে বাড়িতে আমার কত কাজ। আমার শাশুড়ি মা আমার আশা পথ চেয়ে বসে আছেন। আমার স্বামী সব কাজ ফেলে ভাবছে আমি কখন ফিরবো। তাছাড়া এটা ওটা সেটা কত কাজ। আজ আবার কোজাগরি লক্ষ্মী পুজো, আমাকে এক্ষুনি গিয়ে লক্ষ্মী পুজোর আলপনা দিতে হবে। আলপনা? এমনি আলপনা দেওয়ার স্বপ্ন আমারও তো ছিল। ছেলেবেলায় মা আমাকে শুনিয়েছিল মেয়েদের ব্রত কথা। দিদি, আমারও তো স্বামী আমার আশা পথে চেয়ে বসে থাকতো। আমারও শাশুড়ি ছিল, দেওর ছিল, কিন্তু একটা কালে বৈশাখের প্রচন্ড ঝড়ে আমার স্বপ্নগুলো ভেঙে তছনছ হয়ে গেল। দিদি তুমি কাঁদছো? আরে দূর 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 দূর, কাঁদতে যাবো কোন দুঃখে? আমাদের বাড়িতে কান্নার কোনো ঠাঁই নেই, চারিদিকে শুধু সুখ সুখ আর সুখ। শোনো, এইবার তোমার সঙ্গে দেখা হলে তোমাকে কিন্তু আমাদের বাড়িতে নিয়ে যাব। বেশ, তোমাকেও একদিন আমাদের বাড়িতে যেতে হবে দিদি। সেখানে আমি আমার স্বামীর সঙ্গে তোমার আলাপ করিয়ে দেব। কি দিদি, যাবে তো? যাবো যাবো যাবো। সাবধানে যাবে দিদি ভাই, সাবধানে যাবে। ভগবান তোমার মঙ্গল করুক, মঙ্গল করুক, মঙ্গল করুক। ওরান্দা বলে হাত নেড়ে তুমি সঙ্গীতাকে শুভেচ্ছা জানাচ্ছিলে কেন? অনেকদিন পরে আমাদের দিদিমণির সুমতি হয়েছে বলে। ওরান্দা তুমি কি খবর রাখো আমাদের দিদিমণি আজ বাড়ি গিয়েও মদ খায়নি? আরে খাইনি, তবে বাড়িতে সে খাবে। কেবারে ডান্স দেখে এই মুখার্জমেন্ট ছেড়ে আমি তাকে দিয়ে কেবারে ড্যান্স করাবো। তার পারবে না, কারণ কারণ সাগর রায়কে সে জানিয়ে দিয়েছে ভালো লাগার ভালোবাসা এক কথা নয়। এবং কি অনেকদিন পরে আমাদের দিদিমণি গো অনেকদিন পরে কাঁদতে শিখেছে। না, মুখার্জমেন্ট ছেড়ে কাঁদবার জন্য অনেক সুন্দরী সুন্দরী মেয়ে এই সঙ্গীতাকে শুধু চিরকুমারী সাথে মদ খেয়ে নাচতে হবে আর গাইতে হবে। তাহলে শোনো, হ্যাঁ আমি বেঁচে থাকতে দিদিমণিকে আর মদ খেতেও দেবো না আর নাচতেও দেবো না। কি বলতে চাইছো তুমি? জানতে চাই কেন কেন তুমি দিদিমণির জীবনটা এইভাবে নষ্ট করে দিয়েছো? কেন বিবাহিত হওয়া সত্ত্বেও তুমি তোমার বোনকে সিঁদুর পরতে দিলে না? শাখা নোয়া শাড়ি পরে কেন কেন দিদিমণিকে হতে দিলে না স্বামীর ভালোবাসার গৃহবধূ? কেন হতে দিলাম না তাদের জানতে চাও? তাহলে শোনো, বলি মৌচাক থেকে মধুটা নিংড়ে নিলে সেই চাকে আর কি থাকে পরান্দা? কিচ্ছু থাকে না। দেখতে মেয়েরা বধূ হয়ে গেলে মানে শাখা নোয়া সিঁদুর পরে ওই স্বামীর ঘর করলে কোনো উত্তাপ থাকে না, কোনো সাহিত্য। কি বললে? লেখক হিসেবে ওই ভাস্কর ব্যানার্জির কোনো তুলনা ছিল না। তাই তো সঙ্গীতার সঙ্গে আমি তার বিয়ে দিয়ে তাকে আমি আমার পাবলিসিটি বিজনেসের বাধা ধরা লেখক করে রাখতে চাই না। আর সঙ্গীতাকে আমি বিয়ের আগেই শিখিয়ে দিয়েছিলাম তুই যেন কখনো কোনোদিন শাখা নোয়া শাড়ি সিঁদুর পরে ওই ভাস্কর ব্যানার্জির বউ হতে চাইবি না। তুই শুধু তার জীবনে
হয়ে থাকবি মৌ, কারণ তুই বউ হয়ে গেলে ভাস্করের লেখা তার কমে যাবে। ছি ছি দাদাবাবু ছি, তুমি নিজের আখের গোছাতে গিয়ে দিদিমণির জীবনটা এইভাবে নষ্ট করে দিয়েছো। ভালো করনি দাদাবাবু, কাজটা মোটেই ভালো করো। পরান্দা, পৃথিবীতে কোনো দাদা নিজের সুখের জন্য মায়ের পেটের বোনের এত বড় সর্বনাশ করতে পারে বলে আমার মনে হয় না। তুমি যদি সত্যি তা করে থাকো তাহলে তুমি দিদিমণির নিজের দাদা নও। কি বললি? তোমার মতো দাদাকে দেখে এই পৃথিবীর সব বোনেরা আতঙ্কে চমকে উঠবে। পৃথিবীর কোনো বোন দাদাকে দাদা বলে বিশ্বাস করবে না। ভাইয়ের কপালে ফোঁটা না দিয়ে ওই জমের কপালে ফোঁটা দিয়ে বলবে, জমের কপালে দিলাম ফোঁটা, ভাইয়ের কপালে মারলাম ছাতা। হারামজাদা চাকরটা খেয়ে আমি একেবারে গলা টিপে মেরে দেবো। নাহলে এখন যেমন আমার প্রত্যেকটা কাজে বাধা সৃষ্টি করছে, ভবিষ্যতে সে আরো বাধা সৃষ্টি করবে, কিন্তু না, তা সে পারবে না। বিখ্যাত প্রকাশক এই অজিত মুখার্জির একটা বলে চলে, ওই শয়তানের কিস্তি আমি একেবারে মাঠ করে দেব। তারপর মেয়ে মাকড়সা যেমন জাল বুনে 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 ওই ছেলে মাকড়সাদের আটকে রাখে, ঠিক তেমনি ওই সঙ্গীতাকে লেগে দিয়ে অনেক অশ্লীল সাহিত্যের লেখককে ধরে দিয়ে আসবো আমার এই মুখার্জি পেনশনে। তারা একটার পর একটার পর একটা অশ্লীল উপন্যাস লিখবে। প্রত্যেকের মতো যৌন সর্বোচ্চ সেই অশ্লীল বাজারে বিক্রি হবে, বিনিময়ে আমার অ্যাকাউন্টে জমা হবে টাকা, কোটি কোটি টাকা। আমার বিজনেসের একমাত্র ম্যাগনেট হবে ওই সঙ্গীতা। আমার জীবনের চরম প্রতিদ্বন্দ্বী ওই ভাস্কর ব্যানার্জির হাতটা। হ্যাঁ, মনে পড়েছে। বেশ কিছুদিন আগে তো আমি ডাম্পি ড্যামকে বলেছিলাম ওই ভাস্কর ব্যানার্জির হাতটা কেটে নিয়ে আসতে, কিন্তু আজও সে ডাম্পি হাতটা কই, হাতটা ভাস্কর ব্যানার্জির কাটা হাত। লেখক বাবুর হাতটা এখনো কাটা হয়নি সাপ, সেটিতে এখনো গোটা আছে। কেন কাটা হয়নি ভাস্কর ব্যানার্জির হাত? লেখক বাবু